সোনাপুর নামে একটি গ্রাম, আর সেই সোনাপুর গ্রামটি দেখতে অপরূপ সুন্দর প্রকৃতি দিয়ে সাজানো। দেখলে মনে হয় যেন সোনাপুর গ্রামটি মায়াবী গ্রাম। রাজু গ্রামের সাহসী যুবক, ভূতে বিশ্বাস করে না। মিনা রাজুর বন্ধু, একটু ভীতু স্বভাবের। রহিম চাচার চায়ের দোকান। সাদা শাড়ি পরা রহস্যময়ী নারী। রাত প্রায় 11:30। বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রাত তো অনেক হইল বাজান, তোরা এখন বাড়ি যাবি কেমনে? কেন চাচা, রোজ যেই রাস্তা দিয়ে যাই আজকেও সেই রাস্তা দিয়েই যাব, সোজা বটতলার পাশ দিয়ে। 10 মিনিটের তো রাস্তা। না রে না রাজু, আজ তো অমাবস্যার রাত। রহিম চাচা ঠিকই বলছে, চল আজ নদীর পাড়ের বড় রাস্তায় ঘুরে যাই। ধুর পাগলি, বড় রাস্তা দিয়ে গেলে তো আধা ঘন্টার উপর লাগবে। তুই কি এই যুগেও ভূত বিশ্বাস করিস নাকি? হাসিস না রে রাজু, অমাবস্যার রাতে ওই পুরনো বটতলার নিচ দিয়ে যাওয়া ঠিক না। অনেকেই নাকি রাতে ওইখানে সাদা শাড়ি পরা একটা মাইয়ারে দেখছে, সে নাকি কাঁদে। চাচা, ওসব তো মনের ভুল। এই নাও তোমার চায়ের দাম। চল মিনা, আজ ওই বটতলার ভূত দেখেই ছাড়ব। রাজু জোর করে মিনাকে হাত ধরে টেনে নিয়ে যায়। রহিম চাচা দীর্ঘশ্বাস ফেলেন আর মনে মনে ভাবতে থাকেন আজে ওদের সাথে কি হয়। এইদিকে রাজু মিনাকে হাঁটতে শুরু করে দেয় মিনাকে নিয়ে। বটতলার কাছাকাছি মাটির কাঁচা রাস্তা, চারদিক ঘুটঘুটে অন্ধকার, শুধু রাজুর হাতের টর্চের আলো। একটা কুকুর যেন দূরে কোথাও বারবার একটানা ডাকছে। এই কুকুরের বারবার ডাক শুনে রাজু ও মিনার মনে মনে আবার একটু ভয় ভয় লাগতেছে। রাজু, আমার কিন্তু একবারেই ভালো লাগতেছে না রে। আবার কেমন জানি একটা ভয়ানক পচার গন্ধ লাগতেছে আমার নাকে। রাজু, তোরও কি এমন ভয়ানক পচার গন্ধ লাগতেছে নাকি রে? না তো মিনা, তুই কিন্তু আবার ভয় পাচ্ছিস না। এটা একটি মনে হয় মরা ইঁদুরের গন্ধ হতে পারে। এই তো আরেকটু গেলেই বটতলা পার হয়ে যাইব। রাজু আর মিনা আস্তে আস্তে হাঁটে, তার সাথে সাথে এদিকে ওদিকে চোখ দিয়ে চারপাশে আবার বারবার তাকিয়ে দেখে আর সামনের দিকে হাঁটে। বেশ কিছু হাঁটার পরে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে আর বলতে আস্তে আস্তে রাজুকে বলে, রাজু, টর্চটা একটু সামনের দিকে ধর তো দেখি, ওইখানে ওইটা কি দেখা যাচ্ছে। কই মিনা, কিছুই তো দেখছি না তো। টর্চের আলো গিয়ে পড়ে বিশাল বটগাছটার নিচে। সেখানে দেখতে পেল পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে এক নারী। পরনে ধবধবে সাদা শাড়ি, বাতাসে শাড়ির আঁচল উঠছে। নারীটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। রাজু, চল এখান থেকে পালাই। ওইটা আমার মনে হচ্ছে যে মানুষ না, একটা ডাইনি না হয় পেতনি হবে। কারণ দেখতে চাওস না, মাথার চুলগুলা দেখতে কেমন জানি। চুপ কর মিনা, হয়তো গ্রামেরই কেউ বিপদে পড়েছে। চল তো দেখি কে এটা। রাজু ও মিনা কয়েক পা সামনে এগিয়ে যায়, আর সেই নারীটি আরও শব্দকে কাঁদতে থাকে আওয়াজ করে। কে গো আপনি? এত রাতে এখানে দাঁড়িয়ে কাঁদছেন কেন? কোনো সমস্যা হলো নাকি আপনার? আমি তো পথ হারিয়ে ফেলেছি, আমাকে একটু আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে গো? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ওই তো সামনেই। রাজু, তুই ওদিকে যাস না, ওর পাগুলো দেখ। ওর পা তো মাটিতে ঠেকছে না, শূন্যে ভাসছে। রাজুও চমকে ওঠে, টর্চের আলোর নারীটির পায়ের দিকে ধরে। সত্যি, পা দুটিতে কোনো পাতা নেই, উল্টো দিকে ঘোরানো এবং মাটি থেকে এক বিঘত উপরে ভাসছে। আর আপনি কে? আর আপনার পাগুলো এমন কেন? কে রে তুই? আমাকে বাড়ি পৌঁছে দিবি না? আমার বাড়ি তো এই বটগাছের ওই মগডালে। আসবি আমার সাথে? তখন নারীটি হঠাৎ শূন্যে ভাসতে ভাসতে রাজুর দিকে তেড়ে আসে, আর রাজু তখন অবাক হয়ে যায়। বাঁচাও ঠাকুর, আমাকে বাঁচাও! রাজু হাতে টর্চ ফেলে দিয়ে অন্ধকারের মধ্যেই প্রাণপণে দৌড়াতে শুরু করে। তার পেছনে ভেসে আসে এক নারী কণ্ঠের খিলখিল হাসির শব্দ, যা পুরো গ্রামে প্রতিধ্বনিত হতে থাকে। পরদিন সকালবেলা রহিম চাচার দোকান গ্রামের লোকজন চা খাওয়া এসে রাতের কথা আলোচনা করতে থাকে। আর তখন রহিম চাচা উঠে বলল, আমি তো কাল রাইতেই পোলাপান দুইটারে মানা করছিলাম, শুনলো না আমার কথা। সকালে তো দেখলাম মিনা বটতলার নিচে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর ধুম জ্বর, আর রাজু তো ভয়ে কথাই বলতে পারছে না।
শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। বটতলার ওই সাদা শাড়ির মাইয়া কাউরে ছাড়ে না। অমাবস্যার রাতে ওই রাস্তায় যে যায় তারেই সে ডাকে। সবাই চুপ হয়ে যায়। দূরে বটগাছটার পাতাগুলো যেন দমকা হাওয়ায় অদ্ভুত শব্দ করে কেঁপে ওঠে।